কিরে সব ভালো আছিস তো? প্র্যাকটিস করছিস? নেক্সট দিন আবার এক্সাম আছে জানিস তো? বেশ দেখা যাবে কে কীরকম করছিস এক্সামে। তো ঠিক আছে, চলো আজকেরটা শুরু করি। আজকের আছে এক নম্বরে আছে 7.1/5% সমান ড্যাশ। এই 7.1/5% সমান হচ্ছে 36/5 ইন্টু 1/1 হয়ে যাবে পার্সেন্টের জন্য, ইন্টু 1/1 হয়ে যাবে। এবার কাটাকাটি করো, 4×9 = 36, 4×25 = 100 সমান 9/125 সমান হচ্ছে 9/125। এটা উত্তর 9/125। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমটা। 2 নম্বরে আছে ত্রিভুজ পিরামিডের ধার বা কিনারার সংখ্যা। ত্রিভুজ পিরামিড দেখে নাও কীরকম জিনিসটা। জিনিসটা হচ্ছে অনেকটা এরকম। এইরকম অনেকটা জিনিসটা। এটা এটা হচ্ছে ত্রিভুজ পিরামিড, যার মেঝেটা হচ্ছে ত্রিভুজাকার দিয়ে প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে একটা করে লাইন উপর দিকে উঠে গেছে, দিয়ে এক জায়গায় মিলিত হয়েছে। এটা হচ্ছে ত্রিভুজ পিরামিড। তাহলে এর ধার বা কিনারা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে লিখব ত্রিভুজ পিরামিডের ধার বা কিনারা সংখ্যা হচ্ছে 6টি। তাহলে ত্রিভুজ পিরামিডের ধার বা কিনারা 6। এটা হলো 2 নম্বর। 3 নম্বরে আছে 1 মিনিটের 60%। 1 মিনিটের 60% সমান ড্যাশ। এটা সমান আমরা লিখতে পারি কি 1 মিনিট মানে 60 সেকেন্ডের 60/100। 60% মানে 60/100। এটা কেটে যাবে, সমান হচ্ছে 36 সেকেন্ড। এটা মনে হচ্ছে 36 সেকেন্ড। তাহলে 1 মিনিটে 60% সমান হচ্ছে 36 সেকেন্ড। 4 নম্বরে যাও। 4 নম্বর আছে দুটি বিন্দু দিয়ে সরলরেখা টানা যায় ড্যাশটি। দুটি বিন্দু, এখানটা বিন্দু আছে, এখানটা বিন্দু আছে। আমি এই দুটো বিন্দু দিয়ে কটা সরলরেখা টানতে পারি? এই আমি একটা টেনে দিলাম, তুমি দেখো আর কোনো টানতে পারো কি না। এটা দিয়ে এই দুটো বিন্দু দিয়ে তুমি কিন্তু আর কোনো সরলরেখা টানতে পারবে না। তাহলে দুটি বিন্দু দিয়ে একটাই সরলরেখা টানা যায়। দুটি বিন্দু দিয়ে সরলরেখা টানা যায় একটি। এটা অ্যান্সার। দুটি বিন্দু দিয়ে সরলরেখা টানা যায় একটি। এবার 5 নম্বরে যাও। 5 নম্বরে আছে কোনটি বড় দিয়ে আছে কত আছে 5 গুণ 1/5, আর একটা আছে 5 ভাগ 1/5 করে দেখতে হবে। এখানে দেখো 5 গুণ 1/5 মানে হচ্ছে, এটা মানে হচ্ছে 5 গুণ 5/1। এই 5 কেটে যাবে, এটা সমান হচ্ছে 1।
আর এটা সমান হবে 25। তাহলে কোনটি বড় হলো? এটা বড়, তার মানে 5/1। অতএব বড় সমান 5/1/5। ঠিক আছে, এটা হচ্ছে বড়। এরপরে দেখো 6 নম্বর। 6 নম্বর আছে একটি ঘনকের তল সংখ্যা ক, শীর্ষবিন্দু সংখ্যা খ এবং কিনারা সংখ্যা গ হলে ক প্লাস খ মাইনাস গ এর মান কত? দেখো ঘনকের তল সমান ক সমান ঘনকের কটা তল বলো দেখি? একটা ঘনকের কটা তল? একটা ঘনকের তল হচ্ছে 6টা, তার মানে ক সমান 6। তারপরে কি বলছে? শীর্ষবিন্দু। ঘনকের শীর্ষবিন্দু বলেছে খ, তাহলে কটা শীর্ষবিন্দু ঘনকের? ঘনকের শীর্ষবিন্দু হচ্ছে কটা বলো? ঘনকের শীর্ষবিন্দু হচ্ছে 8টা। আর কি? কিনারা সংখ্যা, কিনারা বা ধার গ। কটা কিনারা বা ধার আছে? একটা ঘনকের কটা কিনারা বা ধার আছে? কিনারা বা ধার আছে হচ্ছে 12টা। তাহলে আমরা হিসাব মতো কী পেলাম? আমরা হিসাব মতো পেলাম তল ক সমান হচ্ছে 6, খ সমান হচ্ছে 8 আর গ সমান হচ্ছে 12। ক সমান 6, খ সমান 8 এবং গ সমান 12। তাহলে এবার ক প্লাস খ মাইনাস গ সমান হবে 6 প্লাস 8 মাইনাস 12 সমান হচ্ছে 6 আর 14 বিয়োগ 12 সমান 2। তাহলে ক প্লাস খ মাইনাস গ এর মান, অতএব নির্ণেয় ক প্লাস খ মাইনাস গ এর মান 2। ঠিক আছে, ওকে হয়েছে। নেক্সট 7 নম্বর। 7 নম্বর আছে কত বছরে কোনো টাকা বার্ষিক 10% সুদের হারে 3 গুণ হবে? কোনো টাকা বার্ষিক 10% সুদের হারে 3 গুণ হবে। কত বছরে কোনো টাকা বার্ষিক 10% সুদের হারে 3 গুণ হবে? তাহলে কোনো টাকা মানে যে কোনো টাকা, যে কোনো পরিমাণ। তাহলে আমাকে ধরিলাম আসল সমান হচ্ছে 100 টাকা। আসল হচ্ছে 100 টাকা। এবার কি বলেছে? সুদের হার। সুদের হার সমান হচ্ছে 10%। সুদের হার সমান হচ্ছে 10%। এবার দেখো 3 গুণ হবে। 3 গুণ হবে মানে সুদে আসলে। সুদ আসল সমান যত টাকা জমা রেখেছিলাম তার 3 গুণ সমান 300 টাকা। তাহলে সুদ কত টাকা? সুদ সমান হবে 300 বিয়োগ 100। সুদ আসল থেকে আসলটা বিয়োগ সমান হচ্ছে 200 টাকা। এটা হচ্ছে সুদ। এবার দেখো, এবার আমাদের কী বের করতে হবে? সময়। কী বের করতে হবে? সময়। তো সময় সমান কি? সময় সমান হচ্ছে সুদ গণিত 100 বাই আসল ইন্টু সুদের হার। সুদ গণিত 100
বাই আসল ইন্টু সুদের হার সমান হবে সুদ কত 200 ইন্টু 100 বাই আসল হচ্ছে 100 ইন্টু সুদের হার 10। এই 100 কেটে দাও, এটা কেটে দাও, এটা কেটে দাও, সমান হচ্ছে 20 বছর। তাহলে সময়টা হচ্ছে 20 বছর। তাহলে এটা লিখতে হবে, লিখব অতএব নির্ণয়, এখানে লিখে দিন অতএব নির্ণয় 20 বছরে কোনো টাকা বার্ষিক 10% সুদের হারে তিন গুণ হবে। এটা হলো অ্যান্সার। তাহলে কী লিখলাম, অতএব নির্ণয় 20 বছরে কোনো টাকা বার্ষিক 10% সুদের হারে 3 গুণ হবে। মানে যত টাকাই রাখো তুমি 20 বছর পর 3 গুণ টাকা ফেরত পাবে। যদি 1000 টাকা রাখো তাহলে 3000 টাকা পাবে, যদি 5000 টাকা রাখো 15000 টাকা পাবে, যদি 100 টাকা রাখো তাহলে 300 টাকা পাবে। এটা হলো 7 নম্বর। এবার আমি যাব 8 নম্বরে। 8 নম্বরে আছে একটি বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 45 মিটার এবং 30 মিটার। 45 মিটার এবং 30 মিটার। বাগানটির বাইরের চারদিকে 6 মিটার চওড়া একটা রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? তাহলে আগে দেখো এরকম ছবিটা, সাপোজ এইটা ধরো বাগানটা, এটা হচ্ছে বাগান, এটা হচ্ছে 45, এটা হচ্ছে 30। এবার এইরকম একটা রাস্তা আছে বাইরে, 6 মিটার চওড়া রাস্তা। এটা হচ্ছে 6 মিটার চওড়া রাস্তা। কীরকম 6 মিটার চওড়া? এইটা হচ্ছে 6 মিটার, এটা হচ্ছে 6 মিটার চওড়া রাস্তা। এই রাস্তাটার ক্ষেত্রফল, মানে এই জায়গাটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে প্রথমে আমাকে এই জায়গাটার ক্ষেত্রফল বের করতে হবে, মানে বাগানটার ক্ষেত্রফল। তার থেকে এই রাস্তা সহ বাগানটার ক্ষেত্রফল বের করতে হবে, দিয়ে বিয়োগ দিতে হবে, তাহলে রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে প্রথমেই আমি লিখছি বাগানটির ক্ষেত্রফল সমান হবে 45 গুণ 30, 1350 বর্গমিটার। হয়েছে? এটা হচ্ছে শুধু বাগানটার, মানে এই জায়গাটুকুর ক্ষেত্রফল। এবার দেখো এইটা হচ্ছে 45, এখান থেকে এই পর্যন্ত। এটা কত? এটা হচ্ছে 6। এটা কত? এটাও 6। তাহলে এই পুরোটা কত? এই পুরোটা যা, এই পুরোটাও তাই। তাহলে এই পুরোটা মানে হচ্ছে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য। তাহলে আমরা লিখব রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য সমান হচ্ছে 45 যোগ 6 যোগ 6 সমান হচ্ছে 57 মিটার। একইভাবে রাস্তা সহ বাগানের প্রস্থ সমান হবে 30 যোগ 6 যোগ 6 সমান হচ্ছে 42 মিটার। এবার আমরা কি করব? রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। তাহলে এবার রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল সমান হবে
57 গুণ 42, 57 গুণ 42, 57কে 42 দিয়ে গুণ করলে কত হয় দেখো, গুণটা করো। তেইশশো 94 বর্গ মিটার, 2394 বর্গ মিটার। ঠিক আছে, এটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল। এইবার এই গোটা বাগানের, রাস্তা সহ বাগানের মানে এই গোটা জায়গাটার ক্ষেত্রফল থেকে এই ভেতরটার ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো, তাহলেই আমরা পেয়ে যাব রাস্তার ক্ষেত্রফল। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল সমান হবে 2394 বিয়োগ 1350। এত বর্গমিটার, এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। হলো, তাহলে আমরা লিখব কি, অতএব রাস্তাটির ক্ষেত্রফল হাজার 44 বর্গ মিটার। এটা অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে রাস্তাটার ক্ষেত্রফল। হলো, এটা হলো 8 নাম্বার। এবার 9 নাম্বার আছে, একটি বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত, একটি বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 6:5। যদি সেখানে ছাত্রের সংখ্যা 300 জন হয় তবে ছাত্রীর সংখ্যা কত? তাহলে দেখো, ছাত্র ইজটু ছাত্রী সমান হচ্ছে 6:5। এবার আমরা এটাকে এরকম লিখতে পারি, ছাত্র বাই ছাত্রী সমান হচ্ছে 6/5। ঠিক আছে, এবার ছাত্র কতজন, ছাত্রের জায়গায় আমি ছাত্র সংখ্যাটা লিখে দেবো 300 বাই ছাত্রী সমান হচ্ছে 6/5। এবার কি হয়, এবার হয় কোনাকুনি গুণ, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। তাহলে 6 গুণ ছাত্রী সমান হচ্ছে 5 গুণ 300, 6 গুণ ছাত্রী সমান হচ্ছে 5 গুণ 300। তাহলে ছাত্রী সমান কি হবে, ছাত্রী সমান হবে 5 গুণ 300 বাই 6, এটা 50 হলো, সমান হবে 250। এটা হচ্ছে আমাদের ছাত্রীর সংখ্যা। তাহলে কি লিখব, তবে ছাত্রীর সংখ্যা কত, তাহলে লিখব অতএব নির্ণেয় ছাত্রীর সংখ্যা, ছাত্রীর সংখ্যা হচ্ছে 250 জন। এটা অ্যান্সার হলো, এটা 9 নাম্বার। এবার চলো আমরা যাব 10 নম্বরে। 10 নম্বরে আছে, বলেছে এটা 2.5 গুণটু 1.1 এর অনন্য কত। তাহলে আগে এটাকে ক্যালকুলেশন করো, এটা মানে হচ্ছে 25/10 গুণ 3/2। এটাকে 5 দিয়ে কেটে দাও, 5 5 25, 5 2 10 সমান হচ্ছে 15/4। এবার এই 15/4 এর অনন্যক সমান হবে 1/15/4 সমান হবে 1 গুণ 4/15 সমান
4 এর 15। অনন্যক কাকে বলে? অনন্যক হচ্ছে দুটি সংখ্যার গুণফল 1 হলে সংখ্যা দুটির একটিকে অপরটির অনন্যক বলে। দুটি সংখ্যার গুণফল 1 হলে সংখ্যা দুটির একটিকে অপরটির অনন্যক বলে। তাহলে লিখব অতএব নির্ণেয় 2.5 ইন্টু 1.1/2 এর অনন্যক 4/15। এটা অ্যান্সার। এর অনন্যক 4/15 হয়েছে। এটা গেল 10 নম্বর। এবার আমরা যাব কত নাম্বার? 11 নম্বর। 11 নম্বরে কি আছে? 11 নম্বরে আছে 0.7 যোগ 0.07 গুণ 0.4 এর মান কত? কি আছে? 0.7 যোগ 0.07 গুণ 0.4 এর মান কত? এটা সমান আমরা লিখতে পারি 0.7 যোগ, আগে গুণের কাজ। গুণের কাজের নিয়ম কি? প্রথমে দশমিক বাদ দিয়ে সংখ্যাগুলো গুণ করো। তার মানে এটা 7, এটা 4, 7 4 গুণ করলে 28 হয়। এবার দেখো 1 2 3টের আগে দশমিক দিতে হবে। তাহলে 1 2 3টের আগে দশমিক দিলাম। তাহলে 0.028 এটা হচ্ছে এই দুটোর গুণফল। এইবার এটাকে আমাকে যোগ করতে হবে। যোগ করলে হবে 0.728। 0.728। তাহলে এটার মান এটাই। তাহলে অতএব নির্ণেয় 0.7 যোগ এর মান 0.728। এটা অ্যান্সার। ঠিক আছে, এটা গেল 11 নম্বর। এবার চলো 12 নম্বরে যাব। 12 নম্বরে আছে দেখো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 36 মিটার এবং 28 মিটার। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত আর? আর হচ্ছে একটা ক্ষেত্রফলের একক। এর মান হচ্ছে 1 আর সমান হচ্ছে 100 বর্গমিটার। 1 আর সমান হচ্ছে 100 বর্গমিটার। তাহলে আগে আমাদেরকে ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে বাগানটির ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান হচ্ছে 36 গুণ 28। তো 36 আর 28 গুণ করো। সমান হচ্ছে 1008 বর্গমিটার। 1008 বর্গমিটার। এবার এই বর্গমিটার থেকে আরে কনভার্ট করতে গেলে কী করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। কেন না 1 আর সমান হচ্ছে 100 বর্গ মিটার। 100 বর্গমিটার। তাহলে এটা সমান হবে 1008 ভাগ 100 সমান হবে 10.08 আর 10.08 আর। তাহলে অতএব নির্ণেয় বাগানটির ক্ষেত্রফল 10.08 আর। ঠিক আছে।
এটা 12 নম্বর। এবার চলো আমরা 13 নম্বরে যাব। 13 নম্বরে যাব। একটি শিবিরে 50 জন লোকে 30 দিনের খাদ্য আছে। একটি শিবিরে 50 জন লোকে 30 দিনের খাদ্য ছিল। যদি সেখানে 60 জন লোক থাকে তবে ওই খাদ্যে সকলের কতদিন চলবে? যদি সেখানে 60 জন লোক থাকে তবে ওই খাদ্যে কতদিন চলবে? তো ওই কি নিয়ম, 50 জনের চলে 30 দিন, চলে 30 দিন, তাহলে একজনের চলবে। এবার লিখব একজনের চলে বেশি দিন হবে, 30 গুণ 50 দিন, 30 গুণ 50 দিন, 30 গুণ 50 দিন। এবার লিখব 60 জনের চলে, কী হবে 30 গুণ 50 বাই 60 দিন, 30 গুণ 50 বাই 60 দিন। ঠিক আছে, কাটাকাটি করো। 30 2 25 সমান হচ্ছে 25 দিন। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। বলছে কি, যদি সেখানে 60 জন লোক থাকে তবে ওই খাদ্যে সকলের কতদিন চলবে, তবে ওই খাদ্যে সকলের কতদিন চলবে। অ্যান্সার লিখব, অ্যান্সার লিখব ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার। অতএব নির্ণয় ওই খাদ্যে সকলের 25 দিন চলবে। এটা অ্যান্সার, ওই খাদ্যে সকলের 25 দিন চলবে। ঠিক আছে, 13 নম্বর হলো। এবার দেখো 14 নম্বর যাব। 14 নম্বর আছে 0.5 যোগ 5%, এর মান কত? তাহলে 0.5 যোগ 5% মানে কত? 5-এর 100, 5-এর 100। এটা সমান হবে 0.5 যোগ 0.05, 5-এর 100 মানে 0.05। এদিকে যোগ করে দাও, সমান হবে 0.55। তাহলে অতএব নির্ণয় 0.5 যোগ 5% এর মান 0.55। এটা অ্যান্সার হলো। এবার চলো 15 নম্বরে। 15 নম্বরে কী আছে? 15 নম্বরে আছে একটা সিম্পলিফাই। 15 নম্বরে আছে একটা সিম্পলিফাই। কী আছে? 4 বিয়োগ 1-এর 4, তারপর তৃতীয় বন্ধনী 4 বিয়োগ 2-এর 5, তারপর দ্বিতীয় বন্ধনী 4 বিয়োগ প্রথম বন্ধনী 1-এর 2 যোগ 1-এর 6। প্রথম বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। পরের লাইনে 5 বিয়োগ 1-এর 4 যেমন আছে লিখব, তৃতীয় বন্ধনী, 5 কেন, এটা তো 4 আছে, 4 বিয়োগ 2-এর 5, দ্বিতীয় বন্ধনী, 4 বিয়োগ প্রথম বন্ধনী, এই যোগটা করব। হলো। এবার দেখো 4 বিয়োগ 1-এর 4, তৃতীয় বন্ধনী, 4 বিয়োগ 2-এর 5, দ্বিতীয় বন্ধনী, 4 বিয়োগ, এটা হয়ে যাবে 4-এর 6। কাটাকাটি করে দাও, 2 2-এ 4, 2 3-এ 6।
তাহলে পরের লাইন কী হবে? পরের লাইন হচ্ছে 4 বিয়োগ 1-এর 4, তৃতীয় বন্ধনী 4 বিয়োগ 2-এর 5, দ্বিতীয় বন্ধনী 4 বিয়োগ 2-এর 3, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। পরের লাইন 4 বিয়োগ 1-এর 4, তৃতীয় বন্ধনী 4 বিয়োগ 2-এর 5, দ্বিতীয় বন্ধনী এখানে 3 12 বিয়োগ 2, দিয়ে তিনটে বন্ধনী, দুটো বন্ধনী ক্লোজ। পরের লাইন 4 বিয়োগ 1-এর 4, তৃতীয় বন্ধনী 4 বিয়োগ 2-এর 5, কোনো চিহ্ন নাই মানে এর, এখানে ভাগ চিহ্ন আছে, আমি গুণ চিহ্ন বিয়োগ চিহ্ন আছে, তাই আমি গুণ দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নাই। এর লিখে এটা হয়ে যাবে 10-এর 3, 5 কেটে দাও, 10 কেটে 2 লিখে দাও, সমান হয়ে যাবে 4 বিয়োগ 1-এর 4, তৃতীয় বন্ধনী 4 বিয়োগ 4-এর 3, 4 বিয়োগ 4-এর 3 সমান হবে 4 বিয়োগ 1-এর 4, 3 নিচে 12 বিয়োগ 4, এটা হলো সমান কী হবে? 4 বিয়োগ 1-এর 4, এর না রেখে আমি গুণ দিয়ে দিচ্ছি একবারে, কারণ এখানে বিয়োগ চিহ্ন আছে, অসুবিধা কিছু নেই। এখানে যদি ভাগ চিহ্ন থাকতো এর আগে, এটা যদি ভাগ চিহ্ন হতো তাহলে আমি এরই লিখতাম, কারণ তখন এটাও উল্টে যেত। যাই হোক, আমরা এখানে এটাই লিখব, 8-এর 3, 4 কেটে দাও, 8 কেটে 2 লেখো, সমান হচ্ছে 4 বিয়োগ 2-এর 3, সমান নিচে 3 12 বিয়োগ 2 10-এর 3, সমান হয়ে যাবে 3 পূর্ণ 1-এর 3। এটাই হচ্ছে আমাদের সরলের অ্যান্সার। ঠিক আছে, আর আমরা সরলফল লিখছি না, এখানেই শেষ করে দিচ্ছি। ঠিক আছে, এই পর্যন্তই আজকে। তো এতক্ষণ নিশ্চয়ই তোমরা সব করে ফেলেছো। যাই হোক, দেখবে এবার মিলিয়ে নেবে কতগুলো, কোনগুলো ঠিক করলে আর কোনগুলো ভুল করলে। ওকে, চলো আজকে এই পর্যন্তই, আবার পরের ক্লাসে। ঠিক আছে, পরের দিন পরীক্ষা আছে, পরীক্ষা ভালো করে দেখবে, এরকমই থাকবে। আজকের অঙ্কগুলো, আগের দিনের অঙ্কগুলো ভালো করে করবে। হ্যাঁ, এরকমই থাকবে অনেকটা। ঠিক আছে, করে নেবে এগুলো, ভালো করে প্র্যাকটিস করবে, তাহলেই ঠিক হয়ে যাবে। ওকে, চলো।